আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন খুব অল্প কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো। তিনি দিল্লি যাবেন শনিবার, মানে আজকে আমি যে ভিডিও করছি 20 তারিখ, 20শে জুন, 21শে জুন শুক্রবার তিনি রওনা করবেন, আর 22 তারিখ তিনি শনিবার সেখানে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং অন্য বৈঠক করে তিনি আবার ফিরে আসবেন। এইবারের যে বৈঠক এবং দিল্লি যাত্রা নানা কারণে সুদূর প্রসারী, টানটান উত্তেজনাকর এবং একই সঙ্গে বিপজ্জনক দেশের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, দিল্লির জন্য বটে। এ কারণ হলো বাংলাদেশের যে অর্থনীতি, এটি এখন একেবারে খাদের কিনারে। নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থনৈতিক বিষয়ে আরো অনেক এক্সপার্টরা তার সঙ্গে যাচ্ছেন। এবং এখানে ভারতের সঙ্গে আমাদের যে কতগুলো অর্থনৈতিক বিষয় রয়েছে, তার মধ্যে আমদানি, রপ্তানি, ভারত আমাদের কিছু ঋণ দেওয়ার ব্যাপারে কমিটেড, সেই ঋণগুলো খুব অল্প পরিমাণ আমরা পেয়েছি, বাকিগুলো পাইনি। অধিকাংশ ভারতের কয়েকটি কোম্পানির সঙ্গে আমাদের যে ব্যবসায়িক লেনদেন আছে, সেই কোম্পানিগুলো বাংলাদেশের কাছে বিপুল অঙ্কের অর্থ পাবে। এর মধ্যে আদানি গ্রুপই হাজার হাজার কোটি টাকা পাবে, কেউ বলছে 5,000, কেউ বলছে 10,000 কোটি টাকা তারা আমাদের কাছে পাবে, যেগুলোকে ডলারে আমাদেরকে পরিশোধ করতে হবে। এখন এই আদানিদের টাকা বা ঘাদানিদের টাকা দেওয়ার মতো ডলার বাংলাদেশ ব্যাংকে নেই, এক সমস্যা। দুই নম্বর হল বাংলাদেশের মধ্যে ভারতের যে অমীমাংসিত বিষয়াদি রয়েছে, তিস্তা চুক্তি, এই তিস্তা চুক্তি নিয়ে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। কারণ হলো তিনি অতীতের চেয়ে অনেক দুর্বল। মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গ সরকার তার সহযোগিতা লাগবে, ফলে এখানে তিস্তার বিষয়টি উঠবে কিনা সন্দেহ। এই কারণে একজন দুর্বল লোক, তার কাছে চেয়ে কি লাভ? ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো না, বাংলাদেশকে সহযোগিতা করতে পারবে না। এখন উল্টো বাংলাদেশ কি দিতে পারে? ভারত আগেই বলেছে যে বাংলাদেশের ভিতর দিয়ে তারা ট্রেন রায় চালাতে চায় এবং এই বাংলাদেশের অভ্যন্তরের ভিতর দিয়ে করিডোর নিয়ে ভারত বিশাল একটি ট্রেনের নেটওয়ার্ক গড়ে তুলতে চায়। তো এরকম বিষয় দিয়ে সহ প্রায় 10টি সমঝোতার স্মারক তারা স্বাক্ষর করবেন, এরকম কথাবার্তা হচ্ছে। এটা হলো প্রকাশ্য। অপ্রকাশ্য 4-5টা খুব সেন্সিটিভ বিষয় আছে। প্রথম হলো মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এখানে ভারতের একটা স্বার্থ আছে। সেই স্বার্থের ব্যাপারে বাংলাদেশ কোনো অবস্থাতে চীনের দিকে না গিয়ে ভারতের পক্ষে যদি থাকে, এবং সেক্ষেত্রে এখানে যে আরাকান আর্মি, তাদের বিরুদ্ধে গিয়ে ভারতের সহযোগিতা নিয়ে আরাকান আর্মিকে তাড়ানোর ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করার একটা প্রস্তাব ভারতের পক্ষ থেকে থাকলেও থাকতে পারে। এবং অজিত দোভাল বাংলাদেশে এসে গেছেন মূলত এই কারণে। এই কারণ হলো আরাকান আর্মি সেখানে যে কাজ করছে তা ভারতের পুরো সীমান্তকে অস্থির করে তুলেছে এবং ভারত সবচেয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। এবং আমরা যদি একমাত্র বাংলাদেশ আরাকান আর্মিকে ঠিক তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ইনসার্জেন্সি করার চেষ্টা করে, তাহলে এটি বাংলাদেশের জন্য খুব, মানে ভারতের জন্য খুব লাভজনক হয়। এই বিষয়টি বাংলাদেশে যদি না মানে, তাহলে এখানে পর্দার অন্তরালে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে। 2 নম্বর হলো যে আমাদের মানে বাংলাদেশ যদি এই আরাকান আর্মির ব্যাপারে সিদ্ধান্ত না নেয়, তাহলে আমাদের বান্দরবন, পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়ি, রাঙামাটি, এই এলাকাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তারা যে তৎপরতা চালাচ্ছে, অন্যান্য সীমান্তে বিএসএফ যে তৎপরতা চালাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পর্দার অন্তরালে গোপনে অনেক ঝামেলা তৈরি হয়ে যাবে। এবং এখন যে কোনো কারণে হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিকভাবে চাপের মধ্যে আছেন। আমেরিকার চাপ আছে, চীনের চাপ আছে, রাশিয়ার চাপ আছে এবং ভারতের চাপ আছে। আর এই চাপ সামাল দেওয়ার মতো যে বয়স দরকার, অর্থ দরকার, সঙ্গী সাথী দরকার, কূটনৈতিক এবং ঝানু দক্ষ যে লোকবল দরকার, এর একটাও তার নাই। যদি রিজার্ভটাও থাকতো, 50 বিলিয়ন রিজার্ভ থাকতো, তিনি কিন্তু মানে মাথা নাড়া দিয়ে তিনি দাঁড়াতে পারতেন। এখন তিনি যে এইবার ভারতে গেলেন, মানে শেখ হাসিনার জীবনের একেবারে সবচেয়ে দুর্বলতম অবস্থানে তিনি এখন আছেন। যে কোনো মানুষই 70 বছর বয়স এক ধরনের তার প্রতিক্রিয়া হয়, 80 বছর বয়সে এক ধরনের প্রতিক্রিয়া হয়, 50 বছর বয়সে এক ধরনের প্রতিক্রিয়া হয়। 96 সনে শেখ হাসিনার যে যাকে বলা হয় তাগত ছিল, সেই এখন 80 বছর বয়সে তার সেই তাগত নেই। তার পাশে যদি এখন হুমায়ুন রশিদ চৌধুরীর মতো একজন ঝানু কূটনীতিবিদ থাকতেন, আব্দুল সামাদ আজাদের মতো একজন কূটনীতিবিদ থাকতেন, কায়সার সাহেবের মতো যদি একজন ঝানু এবং দক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকতেন, তো সেখানে এক ধরনের সমীকরণ হতো। কিন্তু তার পরিবর্তে এখন যারা আছেন তারা একেবারে নবীন এবং ভারতের সঙ্গে মাথা উঁচু করে ধর্ম দিয়ে কথা বলার মতো আসলে আমাদের এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সিঙ্গেল লোকও কিন্তু নেই। দ্বিতীয়ত, ভারত বিভিন্ন সময় বাংলাদেশের নির্বাচনে সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং এই কথাটা ভারত খোঁটা দিয়ে বলতে পছন্দ করে। ভারতের লোকজনও খোঁটা দিতে পছন্দ করে। এবং আপনি যদি কারো বাড়িতে যান এবং কেউ যদি বলে তোকে তো বাঁচিয়ে রেখেছি আমি না হলে তো তোর পরনের কাপড় থাকতো না, তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে, আমাদের বাড়ির খাবার খেয়ে জন্ম দিয়েছে, আমরা তাকে খাইয়েছি, তোর বাবা আমাদের চাকর ছিল। এখন আপনি রাজা হন, বাদশাহ হন, আপনি কোনো বাড়িতে গিয়ে যদি এই ধরনের কথা শুনেন, ওই বাড়িতে আপনার ভক্তি থাকবে না। এখন বাংলাদেশে যারা লোকজন আছে তাদেরকে নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগকে নিয়ে, ভারতে একেবারে বিজেপির একজন সাধারণ নেতাকর্মী তাদের বক্তব্য হলো বিজেপি এবং ভারত আওয়ামী লীগের ক্ষমতায় রেখেছে। আওয়ামী লীগের লোকজন এত বড় কথা বলবে কেন?
ভারতের সাধারণ জনগণ মনে করে বাংলাদেশ নামক রাষ্ট্রটি ভারত তৈরি করে দিয়েছে। আমরা মুক্তিযুদ্ধে কি করেছি, ভারত সহযোগিতা না করলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে এক মিনিট টিকতে পারতাম। এই জিনিসগুলো যখন ভারত খোঁটা দেয়, এবং সেই খোঁটা থেকে বাঁচার জন্য যে ব্যক্তিত্ব দরকার, যে জনসমর্থন দরকার, যেটা মজুর রয়েছে মালদ্বীপের, সেটি আমাদের নেই। নেপালের যেটি রয়েছে সেটা আমাদের নেই। আমাদের জনগণ যে কোনো কারণেই হোক এখন এতটা বিক্ষুব্ধ যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার যে কোনো বিব্রতকর পরিস্থিতি দেখলে জনগণের মধ্যে একটা আনন্দ এবং উল্লাস বয়ে যাবে। তাদের দরকার হলে যদি কারো ডায়রিয়া হয়ে যায়, কারো মন মানে আরো কিছু হয়ে যায়, তবু তারা বলবো যা থাক, আমার ডায়রিয়া হোক, আমি ট্যাবলেট খেয়ে ক্যাপসুল খেয়ে ডায়রিয়া বন্ধ করবো। কিন্তু আওয়ামী লীগের যে একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছে আমি খুব খুশি। এই জনমত নিয়ে ভারতের মতো বা যে কোনো প্রতিবেশী শক্তিশালী একটা প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালানো যায় না। কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য ইউ মাস্ট হ্যাভ এ পাবলিক সাপোর্ট। এই ভারতবর্ষে সুলতান ইলতুৎমিশ তিনি দীর্ঘদিন মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। প্রতাপশালী মঙ্গল, সে চেঙ্গিস খানের মতো মানুষ ভারতে আসতে পারেনি। এর কারণ হলো তার দক্ষ সেনাবাহিনী ছিল, কূটনীতি ছিল, এবং তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সুলতান ইলতুৎমিশ ভারতের ইতিহাসের যে কজন মেগা স্টার আছেন পলিটিশিয়ান হাজার বছরের, তার মধ্যে প্রধানতম। সেই ইলতুৎমিশ সেই আমলে তিনি বিদেশি শক্তিকে রুখে দিতে পেরেছিলেন, চেঙ্গিস খানের মতো শক্তিকে, জনগণের সমর্থন নিয়ে। তো জনগণের সমর্থন সবসময় দরকার ছিল, মোগলদেরও ছিল, সুলতানের আমলে ছিল, এবং যারা জনগণের সমর্থন হারিয়েছে তারাই কিন্তু সবকিছু হারিয়েছে। তো এখন আওয়ামী লীগের সবকিছু থাকতে পারে, আকাশের তারা আছে, চন্দ্র আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সুন্দরবনের কুমির আছে, বঙ্গোপসাগরের নীল তিমি আছে, মেট্রো রেল আছে, কিন্তু জনগণের দোয়া নেই, জনগণের আশীর্বাদ নেই, জনগণের ভালোবাসা নেই, জনগণের বিশ্বাস নেই। ফলে কি হচ্ছে, সব কিছুর মধ্যে হাহাকার। তো সেই হাহাকার নিয়ে প্রধানমন্ত্রী গেছেন সেখানে। তো সেখানে তিনি কতটুকু সফল হবেন, কতটুকু সফল হবেন না, এটা আলোচনার বিষয় না। বিষয় হলো তিনি যে ফিরে আসবেন, ফিরে আসার সময় তার মন কতটা খারাপ থাকবে, তিনি কতটা বিপর্যস্ত থাকবেন, এবং তিনি যে সেখান থেকে আসার পর আবার বেইজিংয়ে যাবেন, চীন দেশে যাবেন, কোন মুখ নিয়ে যাবেন এবং কি বলে যাবেন। এবং তিনি এই যে বেজিং যাবেন, বেজিং যাওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদীকে কি বলবেন, আবার বেজিংয়ে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে তিনি কি বলবেন, এই বিষয়গুলো এখন আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছে। আর সবকিছুর ঊর্ধ্বে এই মুহূর্তে বাংলাদেশে যেটি দরকার সেটা হলো সফট লোনে টাকা দরকার। অনেক বড় বড় সম্রাট, আওরঙ্গজেব যখন সারা দুনিয়ার 35% জিডিপি নিয়ন্ত্রণ করতেন, তখন তিনি বেশ কয়েকবার অর্থনৈতিক সংকটে পড়েছিলেন, এবং সেই অর্থনৈতিক সংকট দূর করার জন্য তিনি সারা দুনিয়া থেকে ফাইন্যান্সিয়াল এক্সপার্টদেরকে তিনি ভাড়া করেছিলেন। তিনি কট্টর মুসলিম ছিলেন, কিন্তু অনেক ইহুদি ইকোনমিস্ট তিনি ভাড়া করেছিলেন, অনেক গুজরাটি হিন্দুদেরকে তিনি ভাড়া করেছিলেন।